ওয়েলকাম টু হিস্টোরি ক্লাস। আমি অরবিন্দ স্যার। আশা করছি আজকের থাম্বনেল হেডলাইন দেখে সবার মধ্যে ধারণা চলে এসেছে আজকের ভিডিও কি সংক্রান্ত হতে যাচ্ছে। আমরা আজকে আলোচনা করব কলিকাতা বিশ্ববিদ্যালয়ের হিস্ট্রি অনার্স বিষয়ের সেমিস্টার 6 এর ফাইনাল সাজেশন 2024 নিয়ে। আজকে আমরা মূলত পেপার 13 এর সাজেশন নিয়ে আলোচনা করব। তবে সাজেশন আলোচনার পূর্বে একটাই কথা বলছি যে আমরা সারা বছর ধরে প্রতিটি পেপার থেকে প্রচুর সংখ্যক প্রশ্ন উত্তর এবং অনেকগুলি করে বই পড়ে থাকি, কিন্তু পরীক্ষার সময় চলে এলে আমাদের মনে হয় আমরা কোন প্রশ্নটিকে বেশি গুরুত্ব দেব আর কোন প্রশ্নটিকে কম গুরুত্ব দেব। আমাদের পক্ষে বুঝে ওঠা সম্ভব হয় না যে আমরা কোন বিষয়টাকে সবথেকে বেশি গুরুত্ব দিয়ে পড়ব বা কোন বিষয়টাকে, কোন কোশ্চেনটাকে আমরা পরীক্ষার আগের দিন ভালো করে প্রস্তুতি নেব, যেন পরীক্ষায় পড়লেই সেই কোশ্চেনটাকে আমি খুব ভালো করে খাতায় লিখতে পারি। এজন্য আমি হিস্ট্রি অনার্সের পেপার 13 এর লাস্ট টাইম প্রিপারেশনের জন্য একটা ফাইনাল সাজেশন তৈরি করেছি। আমি যে প্রশ্নগুলো সাজেশনে দেব তোমরা শুধু একটু মিলিয়ে দেখে নেবে যে তোমরা এই সব প্রশ্নগুলো আগে থেকে প্রস্তুতি নিয়েছো কিনা। যদি না কারোর প্রস্তুতি না নেওয়া থাকে তাহলে চেষ্টা করবে এই প্রশ্নগুলো কিন্তু প্রস্তুতি নিতে। আর সবাই চেষ্টা করবে পরীক্ষার আগের দিন আমি যে প্রশ্নগুলো দিচ্ছি এই প্রশ্নগুলোকে বারে বারে রিভাইজ করতে, কেননা বেশিরভাগ কোশ্চেন কিন্তু এই সকল প্রশ্ন থেকেই কিন্তু হবে। তাই তোমাদের নিজেরা কনফিউজ না থেকে আমি যেভাবে সাজেশনের কথা বলছি, যেভাবে কিছু কোশ্চেনকে জাস্টিফাই করে দিচ্ছি যে এই কোশ্চেনগুলোকে তোমাদের প্রস্তুতি নেওয়া উচিত, আশা করছি তোমরা সেই সব প্রশ্নগুলোকে প্রস্তুতি নেবে। আমি কিন্তু তোমাদেরকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং সমগ্র সিলেবাসটাকে ভালোভাবে বিশ্লেষণ করার পর কিন্তু এই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নকে বেছে নিয়েছি, যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা কিন্তু পরীক্ষায় পড়ার সম্ভাবনা কিন্তু 100% রয়েছে। আমরা প্রথমে পেপার 13 এর 10 নম্বরের কোশ্চেন নিয়ে আলোচনা করব। প্রথম কোশ্চেন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রারম্ভিক পর্বের কার্যকলাপের সংক্ষিপ্ত মূল্যায়ন করো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অনেক সময় এই প্রশ্নটি না পড়ে কিন্তু প্রশ্নটি কিছুটা ঘুরিয়ে পড়ে যে 1885 থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত কংগ্রেসী কার্যকলাপকে নরমপন্থী আন্দোলন বলা যায় কিনা বা নরমপন্থী প্রেক্ষাপট আলোচনা করো। এরকম প্রশ্ন পড়লেও কিন্তু এর একই উত্তর হবে। পরের কোশ্চেন, 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন কি স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান ছিল নাকি সংগঠিত আন্দোলন ছিল? এর পরে রয়েছে, ভারত ছাড়ো আন্দোলন কি 1942 সালের বিপ্লব বলা সঙ্গত? তোমরা মনে রাখবে এই দুটো প্রশ্নের উত্তর কিন্তু একই রকম হবে। কোশ্চেন নাম্বার 3, দুই মহাযুদ্ধের মধ্যবর্তী সময়ে ভারতে কৃষক আন্দোলন ও জাতীয়তাবাদী রাজনীতির সম্পর্ক কি ছিল? অনেক ক্ষেত্রে আবার দুই মহাযুদ্ধ কথাটা না বলে দেয় 1919 থেকে 1939 পর্যন্ত সময়কালে ভারতে কৃষক আন্দোলন ও জাতীয়তাবাদী রাজনীতির সম্পর্ক কি ছিল। এই কোশ্চেনের পরে একটি কোশ্চেন হয়ে থাকে, দুই মহাযুদ্ধের মধ্যবর্তী সময়ে ভারতে কৃষক আন্দোলন সম্পর্কে আলোচনা করো। এখানে এই সালটা দেওয়া রয়েছে। সবাই কিন্তু প্রশ্নের পাশে যে স্টারের সিম্বল দেওয়া রয়েছে সেই স্টারের সিম্বলটা কিন্তু ভালো করে ফলো করবে, কারণ আমি কিছু প্রশ্নের পাশে স্টার সিম্বল দিয়ে চিহ্নিত করে দিয়েছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে। কোশ্চেন নাম্বার 4, জোট নিরপেক্ষ নীতি বলতে কি বোঝায়?
একই সঙ্গে রয়েছে জোট নিরপেক্ষ আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে জওহরলাল নেহরুর ভূমিকা কি ছিল বা অবদান কি ছিল। অথবা দিয়ে একটি প্রশ্ন রয়েছে, জোট নিরপেক্ষ আন্দোলন সৃষ্টিতে ভারতের অবদান মূল্যায়ন করো। দুটো প্রশ্নের উত্তর কিন্তু একই উত্তর হবে, তার জন্য আমি কিন্তু একটা প্রশ্নের অথবা দিয়ে আরেকটি প্রশ্ন দিয়ে রেখেছি। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন। পরের কোশ্চেন, ভারতীয় রাজনীতিতে গান্ধীজির উত্থানের প্রেক্ষাপট আলোচনা করো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর সঙ্গে সঙ্গে তোমরা আরেকটি প্রশ্ন প্রস্তুত করবে, সেটা হচ্ছে জাতীয়তাবাদী আন্দোলনে নারী জাতির অংশগ্রহণে গান্ধীজির অনুপ্রেরণা কতটা দায়ী ছিল। পরের প্রশ্ন, ভারতীয় জাতীয় আন্দোলনে আজাদ হিন্দ ফৌজের ভূমিকার মূল্যায়ন করো। 10 নম্বরের শেষ প্রশ্ন, বাংলায় স্বদেশী আন্দোলনের সীমাবদ্ধতার দিকগুলি আলোচনা করো। আমি কিন্তু মোট 6টা কোশ্চেনের পাশে কিন্তু স্টার মেরে রেখেছি। তোমরা চাইবে এই 6টা কোশ্চেনকে খুব ভালোভাবে প্রস্তুতি নিতে, তার সঙ্গে এই প্রশ্নগুলো প্রস্তুতি নেবে। কিন্তু এই 6টা প্রশ্নকে এমনভাবে প্রস্তুতি নেবে, যদি 6টার মধ্যে যদি 3টে বা 2টো যে কোনো প্রশ্ন চলে আসে, তাহলে যেন খুব ভালো করে তোমরা যেন সেটাকে লিখতে পারো। এবার আমরা 5 নম্বরের কোশ্চেন নিয়ে আলোচনা করব। কোশ্চেন নাম্বার 1, তেলেঙ্গানা আন্দোলন সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এখানেও আমি স্টার মেরে রেখেছি। কোশ্চেন নাম্বার 2, চৌরি চৌরার ঘটনার তাৎপর্য আলোচনা করো। কোশ্চেন নাম্বার 3, স্বরাজ্য দল কেন গঠিত হয়েছিল। স্বরাজ্য দল কেন গঠিত হয়েছিল। কোশ্চেন নাম্বার 4, বয়কট ও স্বদেশী বলতে কি বোঝো। তবে এই প্রসঙ্গে মনে রাখবে, অনেক সময় এই স্বদেশী কথাটা আগে থাকে এবং বয়কট কথাটা পরে থাকে, সেক্ষেত্রেও কিন্তু একই উত্তর হবে। পরের কোশ্চেন, ওয়াহাবি আন্দোলনের প্রকৃতি আলোচনা করো। কোশ্চেন নাম্বার 6, নরমপন্থীদের যে কোনো দুটি সীমাবদ্ধতা সম্পর্কে লেখো। তবে এই প্রশ্নের ক্ষেত্রে কিন্তু মনে রাখবে, আমরা অলরেডি কিন্তু 10 নম্বরের ক্ষেত্রে কংগ্রেসের নরমপন্থী কার্যকলাপ থেকে একটা কোশ্চেন দিয়েছি, তাই ওই কোশ্চেন প্রস্তুতি নিলে অটোমেটিক্যালি আমাদের এই কোশ্চেনের কিন্তু প্রস্তুতি কিন্তু হয়ে যাবে। তোমরা যদি 10 নম্বরের কোশ্চেনের প্রস্তুতি নাও, তাহলে আলাদা করে এই 5 নম্বরের কোশ্চেনটি আর প্রস্তুত করার দরকার পড়বে না, ওখান থেকেই তোমরা লিখতে পারবে। কোশ্চেন নাম্বার 7, হোমরুল আন্দোলন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, অহিংসা ও সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীজির ধারণা কি ছিল। আমি কিন্তু এখানেও কিন্তু মোট 6টা কোশ্চেনকে কিন্তু আমি স্টার মেরে রেখে দিয়েছি। মোট 6টা প্রশ্নকেই কিন্তু আমি স্টার মেরেছি, তার বাইরে কিন্তু 2টো প্রশ্ন রয়েছে। তোমরা চাইবে আমি যতগুলো করে প্রশ্নকে স্টার মারছি সেগুলোকে সবথেকে বেশি ভালো করে করতে এবং শেষ টাইম প্রস্তুতির জন্য সেগুলোকে বেশি করে কার্যকরী করতে, বাকি অবশিষ্ট কোশ্চেনগুলো পড়ার চেষ্টা করবে। তবে সিলেবাস এতটাই বড় যে সবাই এটুকু কথা মনে রাখবে, তোমরা সারা বছর ধরে যে কোশ্চেনগুলো পড়ে আসছো সেগুলোকেও কিছু কিছু করে দেখার চেষ্টা করবে। তার মধ্যে আমি যে ফাইনাল সাজেশন একটা দিলাম সেটাকে বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করবে। আশা করছি পরীক্ষার হলে কারোর কোনো সমস্যা থাকবে না। আজকে আমরা হিস্ট্রি অনার্সের সেমিস্টার 6 এর পেপার 30 নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসগুলোতে আমরা পেপার 14, ডিএসসি এর 3, ডিএসসি বি এর 3 সমস্ত পেপার নিয়ে কিন্তু আলোচনা করব। তাই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে রাখো। আমি খুব শীঘ্রই অন্য 3টি পেপারের সাজেশন আমার চ্যানেলে আপলোড করব। সবাই খুব ভালো করে প্রস্তুতি নাও, যাতে পরীক্ষার হলে কোনোরূপভাবে সমস্যা না থাকে। সবাইকে পরীক্ষার জন্য শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ এভরিওয়ান।